পেঁয়াজের প্রথম যে চাপান সেই চাপানের পরে কিছু ওষুধ স্প্রে করা প্রয়োজন। কেননা আমরা চাপানে যে সারগুলো ব্যবহার করেছি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এছাড়া অন্যান্য যে সারগুলো দিয়েছি, সেই সারগুলো কিন্তু গাছ এই মুহূর্তে ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করেছে এবং কিছু কিছু সার কিন্তু মাটিতে পড়েই থাকে, যেগুলো গ্রহণ করতে পারে না। তো এই যে মাটিতে যে উপাদানগুলো রয়েছে সেইগুলো গ্রহণ করার জন্য আমরা যে সরলীকরণগুলো করব, সেই জন্য আমাদের কিছু ওষুধ কিন্তু স্প্রে করা প্রয়োজন, যেন খুব সহজেই সে মাটি থেকে তার খাদ্যগুলো গ্রহণ করে নিতে পারে। এই জন্য আমরা এই সময়তে যে ওষুধগুলো স্প্রে করব, তাতে একদিকে যেমন মাটি থেকে তার খাদ্য গ্রহণ করতে সাহায্য করবে, অন্যদিকে সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু সে খুব সহজেই পাতাতে খাবার গ্রহণ করবে এবং গাছের পাতা থাকবে সবুজ। কোনো প্রকারের পাতায় এখনও পর্যন্ত আমরা দেখছি পোড়া যে লক্ষণগুলো দেখা দিচ্ছে, এই লক্ষণগুলো থাকবে না। এছাড়াও গাছের পাতায় যে পচন দাগ সেগুলোও থাকবে না। অন্যদিকে দেখা যাবে কি গাছের যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো কিন্তু আকৃতিতেও বড় হবে। তো আমরা এই সময়তে এই যে প্রথম চাপানের প্রায় 2 সপ্তাহ পরে এসে কি কি ওষুধ স্প্রে করব পাতাতে, সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি প্রথমেই আপনাদেরকে একটা জমি দেখিয়েছিলাম আমার জমিতে চাপান দেওয়ার আগে। সেই জমির পেঁয়াজ একবার দেখুন, যেমন গাছের সাইজ দেখুন কেমন মোটা, তার সঙ্গে সঙ্গে গাছের যে পর্ব মধ্য রয়েছে, অর্থাৎ যেখানে গাছ তার খাবারগুলোকে জমা করে রাখে, সেই জায়গাটা দেখুন কেমন মোটা এবং তার সঙ্গে পাতাগুলো কিন্তু এখনও সবুজ। আর দেখুন গাছের যে নিচেই পেঁয়াজগুলো রয়েছে, সেই পেঁয়াজগুলো কিন্তু সাইজে কেমন বড় এবং ধীরে ধীরে কিন্তু বড় হতে শুরু করেছে। তো এই যে এই পেঁয়াজগুলো দেখছেন, এই ধরনের পেঁয়াজগুলো যদি আমরা করতে চাই, তো আমরা এই জমিতে যে ওষুধগুলো স্প্রে করেছি সেইগুলোই কিন্তু এখন যে জমিতে আমি বসে আছি, এই জমিতে কিন্তু সেই একই ওষুধগুলো স্প্রে করব। এই যে আমি দেখাচ্ছিলাম যে এই জমিতে যে ওষুধগুলো স্প্রে করা হয়েছে, তাহলে এখন আমরা ওই ওষুধগুলোই কিন্তু এখানে স্প্রে করতে শুরু করেছি। এক এক করে ধরে ধরে দেখাবো এবং ওষুধগুলোর কার্যকারী ভূমিকাগুলো কি রয়েছে। প্রথমেই আমি যে ওষুধটি আমার জমিতে স্প্রে করেছি সেটা আমি দেখাই। দেখুন এই যে হিউমাসিড, দেখুন ভালো করে দেখেছেন তো। এই ধরনের ঔষধ যদি আপনারা পান তাহলে ব্যবহার করতে পারেন, কারণ হিউমাসিড হচ্ছে একটি বায়োস্টিমুলেন্ট জৈব সার। এই যে হিউমাসিড, এর মধ্যে প্রধান কয়েকটি উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তাছাড়াও রয়েছে ফুলবিক অ্যাসিড, এছাড়াও রয়েছে পটাশিয়াম হিউমেট এবং জৈব সার, এছাড়া অন্যান্য বিভিন্ন প্রকারের আরও অন্যান্য সহায়ককারী, অর্থাৎ গাছের যে খাদ্য উপাদানগুলো প্রয়োজন সেই সহায়ককারী কিছু উপাদান রয়েছে। তো আমরা যদি এই সময়তে গাছের পাতাতে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যদি ওষুধ স্প্রে করতে পারি, তাহলে গাছের যেমন শিকড় বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়গুলো শক্তিশালী হবে এবং এই শিকড়গুলোই কিন্তু আমাদের মাটিতে যে আমরা সারগুলো দিয়ে রেখেছিলাম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং অন্যান্য যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম রয়েছে, এই সারগুলোই কিন্তু ধীরে ধীরে শিকড়ের মধ্য দিয়ে সে গ্রহণ করতে শুরু করে দেবে। ফলে কি হবে, যখনই সেই শিকড় দিয়ে যে আমাদের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে গ্রহণ করতে শুরু করেছে, তেমনি কিন্তু আমাদের গাছের যে সার্বিক বৃদ্ধি, সেই বৃদ্ধিটা আসবে। এছাড়াও যে কন্দ রয়েছে, অর্থাৎ যে গুটি বা বাল্ব তৈরি হচ্ছে, সেটা কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করবে। তো এই জন্য আমাদের এই মুহূর্তে হিউমিক অ্যাসিড ব্যবহার করা প্রয়োজন। এছাড়াও রয়েছে ফুলবিক অ্যাসিড। এবার ফুলবিক অ্যাসিড কী করছে, শিকড়গুলোকে শক্তিশালী করছে এবং মাটিতে যে খাবারগুলো দিয়েছিলাম সেই খাবারগুলোকেও গ্রহণ করতে সাহায্য করছে এবং এছাড়াও পরিবেশগত যে চাপ রয়েছে, সেই যেমন প্রচণ্ড খরা বা ঠান্ডা, সেটা থেকে গাছগুলোকে কিন্তু রক্ষা করে। এছাড়াও কি করছে, গাছের যে কন্দগুলো, সেই কন্দের আকৃতিটি কিন্তু বৃদ্ধি হতে শুরু করে, অর্থাৎ বৃদ্ধিতে সাহায্য করে এক কথায়। তো এই জন্য আমাদের ফুলবিক অ্যাসিড ব্যবহার করা প্রয়োজন। তো আমরা এই হিউমাসিডের মধ্যে কিন্তু ফুলবিক অ্যাসিডটাও পেয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম হিউমেট যেটা রয়েছে, পটাশিয়াম কি করছে, আমরা যখন গাছে ব্যবহার করছি তখন গাছের যেমন একদিকে শেকড় বৃদ্ধি
শেকড়কে শক্তিশালী, গাছের পাতায় গাঢ় সবুজ রাখছে এবং ক্লোরোফিল তৈরিতে সাহায্য করছে। ফলে সূর্যালোকের উপস্থিতিতে খুব সহজেই গাছ কিন্তু তার খাবার তৈরি করে নিতে পারছে। এক কথায় বলতে পারি যে আমাদের এই মুহূর্তে পটাশ যদি ব্যবহার করা হয় তাহলে গাছের যেমন বৃদ্ধি, যেমন গাছের পাতা গাঢ় সবুজ থাকছে, গাছের কন্দ বা পেঁয়াজের যেমন গুটি, সেই গুটিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং বিভিন্ন প্রকারের রোগবালাই থেকে গাছগুলোকে রক্ষা করবে। এই জন্য আমরা এখন এই পটাশিয়াম হিউমেট যেটা রয়েছে সেটা আমরা ব্যবহার করছি। তো আমরা সেটা হিউমাসিডের মধ্যে পেয়ে যাচ্ছি। এছাড়াও অ্যামিনো অ্যাসিড যেটা রয়েছে, গাছের প্রোটিন তৈরির প্রধান উপাদান আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড যখন গাছে স্প্রে করা হলো তখন গাছের যে ধীরে ধীরে কোষের যে বৃদ্ধি, কোষটাকে যে বৃদ্ধি করবে তার জন্য কিন্তু এই অ্যামিনো অ্যাসিড বিশেষ ভূমিকা পালন করে। তাই যখনই আমরা স্প্রে করলাম ধীরে ধীরে গাছের যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজের আকৃতি ধীরে ধীরে কিন্তু বড় হতে শুরু করবে। যে স্টোরেজ রয়েছে, যে খাবার রাখার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু ধীরে ধীরে লম্বা এবং ফুলবে। পরবর্তীতে এসে কিন্তু সেই খাবারের জায়গা থেকে যে কন্দ রয়েছে অর্থাৎ পেঁয়াজ রয়েছে, বাল্ব যেটাকে আমরা বলি, পেঁয়াজের যে গোল আকৃতি যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে সেই খাবারগুলো নামবে এবং আস্তে আস্তে কিন্তু পেঁয়াজগুলোও বড় হবে। তো এই কাজগুলো কিন্তু অ্যামিনো অ্যাসিড করে থাকে। তো এই যে উপাদানগুলোর কথা বললাম, চারটে উপাদানই কিন্তু আমরা এই মুহূর্তে এই হিউমাসিডের মধ্যে পাচ্ছি। এছাড়াও যে জৈবিক উপাদানগুলো রয়েছে, জৈবিক যে সারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। মাটির যে গুণাগুণগুলো রয়েছে সেই মাটির গুণাগুণটাকে ঠিক রাখে, ফলে পিএইচের মাত্রাটা ঠিক রাখে, যার ফলে গাছের শিকড়ের মধ্য দিয়ে আমাদের মাটিতে যে খাবারগুলো রয়েছে এক কথায় সেই খাবারগুলোকে খুব সহজেই সরলীকরণ করে খাদ্যগুলোকে গাছ গ্রহণ করতে পারে। এই জন্য আমরা এই মুহূর্তে এটা আমরা প্রতি 15 লিটার জলে 40 ml করে দিয়ে তারপরে আমরা আমাদের জমিতে স্প্রে করি। শুধুমাত্র হিউমাসিডই নয়, এর সঙ্গে আমাদের আরেকটা ওষুধ ব্যবহার করতে হবে, ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ K20 যে সারটা, অর্থাৎ যার মধ্যে বা যার প্রধান উপাদান হচ্ছে 20% পটাশ এবং তার সঙ্গে রয়েছে 1.5% সালফার। তো এইটা যদি আমরা এখন ব্যবহার করতে পারি, পটাশের যে ভূমিকা রয়েছে গাছের যেমন শিকড় বৃদ্ধি করা, গাছকে শক্তিশালী করা, বিভিন্ন রোগবালাই থেকে গাছগুলোকে রক্ষা করা, গাছের কন্দ বৃদ্ধি, এটা যেমন করবে, তার সঙ্গে সঙ্গে সালফারের কিন্তু বিশেষ ভূমিকা থাকে। এখানে কিন্তু 1.5% সালফার রয়েছে। সালফারও কিন্তু বিভিন্ন প্রকারের রোগ থেকে গাছগুলোকে রক্ষা করে। তাছাড়াও পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধ সেগুলোকে ঠিক রাখে। তো এটা আমাদের ব্যবহার করতে হবে 1 পাতা। তো এই ট্যাগ K20 যেটা রয়েছে সেটা আমরা 1 পাতা ব্যবহার করব। এবার এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, যখনই আমরা ট্যাগ K20 নিলাম তার সঙ্গে হিউমাসিড এবং আমাদের আঠা কিন্তু ব্যবহার করতে হবে। এই আমি ট্যাগ হেল্পার ব্যবহার করি, আপনারা ট্যাগ হেল্পার ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে কোনো আঠা আপনারা নেবেন। প্রতি 15 লিটার জলে 15 ml নিয়ে ভালো করে গুলিয়ে তারপর তো যখন কুয়াশা থাকবে না ঠিক 10টার সময় বা তারপরে আমরা এই যে 3টে ওষুধের কথা বললাম, একটা হচ্ছে আঠা এবং 2টো ওষুধ রয়েছে, এই 2টো ভালো করে গুলিয়ে তারপর আমরা জমিতে সুন্দর করে স্প্রে করে দেব। এইবার এই যে ওষুধগুলো স্প্রে করলাম এরপরেই কিন্তু আমাদের প্রায় 24 ঘন্টা বা একদিন পরে এসে আমাদের আরেকটা ওষুধ কিন্তু স্প্রে করতে হবে এবং বিশেষ করে এই সময় গাছের বৃদ্ধি পর্যায়ে এটা কিন্তু খুবই জরুরি। কারণ আমরা এই ওষুধটি যদি স্প্রে করতে পারি তাহলে গাছ যেমন বড় হবে তার সঙ্গে পাতা যেমন সবুজ থাকবে, নাইট্রোজেনের কার্যকারিতা ক্ষমতা যেমন বাড়াবে, তেমনি কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের পেঁয়াজের যে ফলন সেই ফলনটা কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি আপনাদেরকে দেখাই, আমি তরল যে সালফার রয়েছে সেটি ব্যবহার করছি। যে দেখুন, এইটা আপনারা ব্যবহার করতে পারেন। যদি এটা আপনারা ব্যবহার করেন তাহলে গাছের কন্দ যেমন আকৃতিতে সুন্দর হবে, যেমন তার কালার সুন্দর আসবে, তেমনি আমাদের পেঁয়াজের যে ওজন সেই ওজনটাও কিন্তু বাড়বে। এছাড়াও গাছের বিভিন্ন প্রকারের যে রোগগুলো হয়ে থাকে, যেমন পচে যাওয়া বা মাথায় যে পোড়া যে সমস্যাগুলো,
সেই সমস্যাগুলো থেকেও কিন্তু গাছ রক্ষা পাবে এবং পরবর্তীতে যেটা বলছিলাম ফলনটা কিন্তু নিশ্চিত বেশি আসবে। এই জন্য কিন্তু আমাদের এই সালফার কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন অন্যান্য বিভিন্ন কোম্পানির সালফার পাওয়া যায়, তবে আপনারা যদি এই সালফারটি ব্যবহার করেন, এই তরল যে জাতীয় যে সালফার রয়েছে, তাহলে প্রতি 15 লিটার জলে 50 ml নেবেন। তারপরে দুপুরবেলা করে, অর্থাৎ যখন একটু রৌদ্র থাকে সেই সময়তে আপনারা স্প্রে করে দেবেন। এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে এই চাপানের পরে এসে পেঁয়াজের জমিতে কোন কোন ওষুধ ব্যবহার করব। এছাড়াও এর পরবর্তীতে আপনাদের মাঝে তুলে ধরবো যে আমার রসুনের জমিতে এই মুহূর্তে এই যে ওষুধগুলো দিয়েছিলাম সেই ওষুধগুলো ব্যবহার করার ফলে কেমন গাছগুলো তৈরি হয়েছে এবং কেমন তার ফলন হতে পারে। এছাড়াও আমাদের পেঁয়াজের বা রসুনের এর পরবর্তীতে আরও বিশেষ কিছু পরিচর্যা রয়েছে, সেগুলো এক এক করে তুলে ধরবো। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।